কেজিএফ নামটা যারা শুনেছো তাদের কাছে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা মুভিটি এখনো দেখোনি তাদের জন্য দুটো কথা। এমন এক মুভি যা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এটা এমন এক সাধারণ ছেলের গল্প যে কিনা তার মায়ের ওয়াদা রক্ষা করতে গিয়ে একদিন হয়ে ওঠে পৃথিবীর মোস্ট পাওয়ারফুল ব্যক্তির একজন। কিভাবে সে এই সাধারণ থেকে পুরো সাম্রাজ্যের মালিক হয়েছিল সেই গল্পই থাকছে আজকের কেজিএফ চ্যাপ্টার 1 মুভির এক্সপ্লেনেশনে। আজকের ঈদের দিনে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি এই চ্যানেলের মোস্ট ওয়ান্টেড ও আমার এই যাবৎকালের সবচেয়ে বেস্ট এক্সপ্লেনেশন কেজিএফ চ্যাপ্টার 1। তাই চলো পেঁচাল না বাড়িয়ে শুরু করে দিই আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে 1981 সালের ভারতের পার্লামেন্টে দেখা যায় তৎকালীন প্রাইম মিনিস্টার রামিকা সেন এদেশের সবচেয়ে বড় ক্রিমিনালের ডেথ ওয়ারেন্ট জারি করেছে। আর কে এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল সেটা জানতেই মুভি এবার চলে আসে বর্তমানে। এখানে দীপা নামের একজন জার্নালিস্টকে দেখা যায় একটি বই নিয়ে পড়তে। এই বইয়ের নাম ছিল এল ডোরাডো। আনন্দ ইনগালগি নামের এক বড় মাপের জার্নালিস্ট বইটি লিখেছিল ভারতের এক ভয়ানক কালো অধ্যায় নিয়ে। সেখানে বলা হয়েছিল এক হারিয়ে যাওয়া সোনার শহরের গল্প। তবে এই বই পাবলিশ হওয়ার আগেই সেটা ভারত সরকার পুড়িয়ে ফেলে, কারণ এই বইতে এমন কিছু লেখা ছিল যার সম্বন্ধে দেশের মানুষ জানতে পারলে বড় ধরনের ঝামেলা হয়ে যেত। তবে দীপার সিনিয়র এই বইটির একটি কপি অনেক কষ্টে রক্ষা করতে সক্ষম হয়। দীপাও এই বইটি পড়ে জানায় এটা একদম বাকওয়াস টাইপের একটি ফিকশন বই। তবে দীপার সিনিয়র জানায় আমি আনন্দকে 50 বছর ধরে চিনি। সে প্রতিটা শব্দ লেখার আগেই 100 বার চিন্তা করে লেখে। যেহেতু এই বই সরকার ব্যান করেছে তার মানে অবশ্যই এখানে কোনো সত্য লুকিয়ে আছে। এই সব কথা শুনে দীপা রাজি হয় আনন্দের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য। দীপা ছিল খুব রাফ অ্যান্ড টাফ একজন টিভি জার্নালিস্ট, তাই সে এই ইন্টারভিউকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। তবে ইন্টারভিউতে যখন আনন্দ উপস্থিত হয় তখন দীপা বলে এই কাহিনী যে সত্য তার কি কোনো প্রমাণ আছে? তখন আনন্দ তাকে জানায় কোলার ডিস্ট্রিক্টের একটি জায়গায় মানুষ এই গল্পের হিরোর একটি মূর্তি বানিয়ে তা মাটিতে পুঁতে রেখেছে, যেটাকে সবাই শক্তিশীলা বলে ডাক। ওই স্থানের মাটি খুঁড়লেই তোমরা সেটা পেয়ে যাবে। এই সব শুনে দীপা তার পুরো টিমকে নিয়ে সেই স্থানে চলে যেতে বলে ওই শক্তিশীলা উদ্ধারের জন্য। কারণ দীপার এখনো বিশ্বাস হচ্ছে না এই গল্প কোনোভাবেই সত্যি হতে পারে। এখন কি গল্প সে বইয়ে লেখা ছিল সেটাই আনন্দ ইনগালগি বলা শুরু করে। সালটা 1951, স্থান কোলার ডিস্ট্রিক্ট। সেখানে স্থানীয় মানুষরা কুয়ো খুঁড়তে গিয়ে এক জলজল পাথরের সন্ধান পায়। সেটার ইনভেস্টিগেশনের জন্য সেখানে সরকারি লোকের সাথে সূর্যবর্ধন নামের একজন প্রভাবশালী ব্যক্তিও উপস্থিত হয়। সূর্যবর্ধন পাথর হাতে নিয়ে বুঝে ফেলে যে এখানে সোনার খনি রয়েছে, তাই সে ইনভেস্টিগেশনে আসা সকল সরকারি কর্মচারীদের সেখানে হত্যা করে ফেলে, যাতে করে বাইরের কেউ এই খাজানার ব্যাপারে কোনো সংবাদ না পায়। ঠিক সেই দিনেই মাইসোর ডিস্ট্রিক্টে জন্ম নেয় এই গল্পের হিরো রাজা কৃষ্ণাপ্পা বেড়িয়া। অন্যদিকে সূর্যবর্ধন সরকারের কাছ থেকে ওই জমিটি 99 বছরের জন্য লিজ নেয় নারাচি লাইমস্টোন বা চুনা পাথর উত্তোলন কোম্পানির নাম দিয়ে। আর সেই সোনার খনিতে কাজ করার জন্য সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষদের জোর করে ধরে নিয়ে আসা শুরু করে। এদিকে রাজাকে তার মা অনেক কষ্টে বড় করতে থাকে, কিন্তু ছেলে শৈশব পার হতে না হতেই তাকে কঠিন এক রোগে আক্রান্ত করে ফেলে। ছেলে তার মায়ের চিকিৎসার জন্য জান প্রাণ দিয়ে টাকা জোগাড় করতে যায়, কিন্তু সেই টাকা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। এক সময় বিনা চিকিৎসায় রাজার মা মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু যাওয়ার আগে সে তার ছেলেকে জানায় সবাই বলে টাকার অভাবে বাঁচা যায় না, কিন্তু শুধু বাঁচা নয়, টাকা না থাকলে মরেও শান্তি পাওয়া যায় না। তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই কিভাবে বাঁচবি আমি জানি না, কিন্তু তোর মরণ যখন আসবে তখন যেন তুই এই দুনিয়ার সবচেয়ে ধনী ও শক্তিশালী মানুষ হিসেবে মরতে পারিস। সদ্য কৈশোরে পা দেওয়া রাজা কৃষ্ণাপ্পা বেড়িয়া তার মায়ের হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করে জীবনে সে এমন ধনী ও শক্তিশালী হবে যে পুরো দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসবে। মায়ের মৃত্যুর পর রাজা বড় হওয়ার স্বপ্নে পা বাড়ায় বোম্বে শহরে, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে এই শহরে দুর্বলের কোনো জায়গা নেই। সৎভাবে বেঁচে থাকার চেয়ে রাস্তার কুকুর হয়ে বেঁচে থাকা এখানে অনেক ভালো। তবে রাজা স্যান্ডেলের সাইজ ছোট হলেও তার মনের শক্তি ছিল অনেক বড়। সে নিজেকে পাওয়ারফুল মানুষ বানাতে দিনের পর দিন লড়াই করে যায়। এভাবে একদিন সে এক গ্যাংয়ের হাতে পড়ে আর জুতো পলিশের কাজ নেয়। এখানে সে যখন নিজের লম্বা নাম রাজা কৃষ্ণাপ্পা বেড়িয়া বলে তখন সেই লিডার জানায় মুম্বাইয়ে বড় নাম কামাতে চাইলে আগে নিজের নাম ছোট করতে হবে, তাই আজ থেকে তোর নাম রকি। ঠিক এভাবেই সেদিন রাজা কৃষ্ণাপ্পা বেড়িয়া থেকে জন্ম নেয় রকি ভাই। রকি কাজ করার সময় দেখতে পায় দামি একটি গাড়িতে সেই এলাকার ডন যাচ্ছে যার নাম শেঠি, যাকে দেখলে পুরো এলাকার মানুষ মাথা নিচু করে থাকে।
রকিও তার মতন পাওয়ারফুল মানুষ হতে চায় যাকে দেখলে খারাপ মানুষদের আত্মা একদম কেঁপে উঠবে। একদিন রকের লিডার তার চেলাকে এসে জানায় এই এলাকার পুলিশ ইন্সপেক্টর খুব ঝামেলা করছে, তাকে যেভাবে হোক খতম করে দিতে হবে। কিন্তু লিডার জানায় পাগল নাকি, কার বাপের এত ক্ষমতা আছে যে ইন্সপেক্টরের গায়ে হাত দেবে। ঠিক তখনই রকি তার হাত উঁচিয়ে বলে আমি পারবো ইন্সপেক্টরের মাথা উড়িয়ে দিতে। এমন উড়াধুরা সাহস দেখে লিডার তাকে ইয়ার্কি মেরে পাঠিয়ে দেয় ইন্সপেক্টরকে কেলানোর জন্য। সবাই ভাবছে আরে বাচ্চা ছেলে কানের নিচে এক থাবা খেয়ে ফিরে আসবে, কিন্তু রকি কি আর সাধারণ বাচ্চা ছেলে? তার চোখে এখন একটাই নেশা, আর সেটা হলো নাম কামানো। এর জন্য সে সাহস নিয়ে ওই পুলিশের মাথায় একটি বিয়ারের বোতল ভেঙে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় হঠাৎ সে থেমে গিয়ে বলে আরে আমি তো মেরে আসলাম, কিন্তু ওই পুলিশ তো আমার নামই জানে না। আমার নামই যদি সে না জানে তাহলে আমি নাম কামাবো কি করে? এই বলে সে আবারও পুলিশের কাছে যায় আর একটা বোতল ভেঙে তাকে বলে আমার নাম রকি, নামটা আজীবনের জন্য মনে রাখিস। এই বলে সে আরও একটি বোতল তার মাথায় ভেঙে দেয় আর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এমন চরম লেভেলের সাহসিকতা দেখে সেই এলাকার ডন সেটি তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তার লিডার যখন প্রশ্ন করে এই কেন গিয়েছিলি পুলিশকে মারতে, তখন রকি জানায় আমি নাম কামাতে গিয়েছিলাম। কোনো সাধারণ আমজনতাকে মারলে পুলিশ তাকে খুঁজবে, আর পুলিশকেই যদি মারি তাহলে তোমার মতন ডনরা আমাকে খুঁজবে। এমন মারাত্মক ডায়লগ শুনে সেঠির ডান হাত কাশিম তাকে বলে এই পিচ্চি তুই কি চাস? উত্তরে রকি বলে দুনিয়া। এই কথা শুনে সেটি বুঝে ফেলে রকির পুরো বডিটাই একদম একটা কলিজা, আর সেখান থেকেই রকি সেটির হয়ে মুম্বাই শহরে কাজ করতে থাকে। এবার ফিরে আসি এলডোরাডোর সেই কাহিনীতে। সূর্যবর্ধন যখন এত বড় স্বর্ণের খনি পেয়ে যায় তখন সেটা চালানোর জন্য সে 5 জন পার্টনার সিলেক্ট করে। এদের মধ্যে একজনের নাম কামাল, যার কাজ ছিল খনি থেকে পাওয়া র ম্যাটেরিয়াল ভার্কা নামে একটা স্থানে গলিয়ে তার থেকে বার বানানো। অন্যদিকে রাজেন্দ্র দেশাই নামের এই পার্টনারের কাজ ছিল সেই গোল্ডবারকে বেঙ্গালুরু পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে দেওয়া। তৃতীয় পার্টনার হলো অ্যান্ড্রু, যে ছিল পুরো পশ্চিম ইন্ডিয়ার বড় ডন। কেজিএফ এর এই স্বর্ণবারগুলো সে মুম্বাই সহ বিভিন্ন পোর্ট দিয়ে পার করার দায়িত্ব ছিল। এদের চতুর্থ পার্টনার ছিল গুরু পান্ডিয়ান, যার হাতে ছিল পুরো ইন্ডিয়ার পলিটিক্যাল পাওয়ার, আর সেই পাওয়ার ব্যবহার করে সূর্যবর্ধনও ন্যাশনাল পলিটিক্সে যোগ দিয়ে দেয়। আর সর্বশেষ পার্টনার হলো সূর্যবর্ধনের আপন ছোট ভাই আধীরা। কেজিএফ এর পুরো সিকিউরিটির দায়িত্ব ছিল তার উপরে। আধীরা এত পাওয়ারফুল আর নির্মম ছিল যে কেউই কেজিএফ এর দিকে চোখও তুলে তাকাতে পারতো না। এভাবেই এই 5 জন পার্টনার দিয়ে বেশ ভালোই চলছিল কেজিএফ। তবে হুট করে একদিন সূর্যবর্ধনের হার্ট অ্যাটাক হয় আর সে শয্যাশয়ী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সূর্যবর্ধনের সব পার্টনারদের মনে কেজিএফ নিজের করে নেওয়ার জন্য নিয়ত খারাপ হতে থাকে। এই অবস্থায় সূর্যবর্ধনের স্থান নেয় তার বড় ছেলে গাড়োরা। তবে গাড়োরাকে সিংহাসনে বসিয়েছে দেখে আধীরা বেশ ক্ষিপ্ত হয়, কিন্তু সে তার ভাইয়ের কাছে ওয়াদা করে যতদিন গাড়োরা বেঁচে থাকবে ততদিন এই সিংহাসনের দিকে সে হাত বাড়াবে না। এই বলে সে সূর্যবর্ধনকে ভূগোল পড়ালেও একদিন সে গাড়োরার উপর হামলা করে বসে। এই হামলা থেকে গাড়োরা কোনো রকম বেঁচে গেলেও যখন গাড়োরা আধীরার উপর হামলা করে তখন সে পরাজিত হয়ে কেজিএফ ছেড়ে পালিয়ে যায়। আর এরপর থেকেই গাড়োরার ইশারায় কেজিএফ চলতে থাকে। এই হলো পুরো কেজিএফ এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। আর এখান থেকে এবার সিন শিফট হয় 1978 সালে। ইতিমধ্যে রকি ডন শেঠির হাত ধরে পুরো মুম্বাই এলাকায় তার পাওয়ার দেখানো শুরু করে দিয়েছে। এবার দেখা যায় দুবাইয়ের গোল্ড মাফিয়া ইনায়েত খলিল মুম্বাই নিজেকে কবজা আনার জন্য এক ডনের সাহায্য নিয়ে নিজের জাহাজকে মুম্বাইয়ের পোর্টের দিকে নিয়ে যায়। এই কাজ স্মুথলি করার জন্য ডনের ছেলে দেলোয়ার পুরো শেঠি গ্যাংয়ের উপর হামলা করে তাদের হত্যা করে দেয়। সেদিন পুরো মুম্বাইয়ে এমন অরাজকতার সৃষ্টি হয় যে সরকার রেড অ্যালার্ট জারি করে বসে। দিলোয়ারের প্রধান টার্গেট থাকে রকিকে ধরে শেষ করা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা রকির কোনো হদিস পায় না। তবে কিছুক্ষণের মধ্যেই তার কাছে নিউজ আসে যে রকি তাদের হাতে ধরা পড়েছে। এই নিউজ পাওয়ার সাথে সাথে পোর্টের দিকে দ্রুত ইনায়েত খলিলের জাহাজ আসতে থাকে, কারণ রকি ছিল তাদের একমাত্র ভয়ের জায়গা। এদিকে দিলওয়ার দ্রুত রকের কাছে পৌঁছে গিয়ে বলে আরে শালা, আমার বাপ বলেছিল তুফান দেখলে দৌড়ে পালিয়ে যেতে। যা আমার বাপকে বল সে 15 বছর ধরে যা করতে পারেনি আমি একদিনেই তা করে দেখিয়েছি। ওই চামচাদার বাপের কাছে গিয়ে এই নিউজ দিলে ভয়ে তার বাপের অবস্থা সারা হয়ে যায়, কারণ সে জানে রকি কি লেভেলের জিনিস। তবে সে জানলেও তার পোলা তো এখনো জানে না।
ব্যাপার না, সেও এক্ষুনি জেনে যাবে। দেলোয়ার এক কসাইকে নিয়ে এসে বলে, আজ আমার জন্মদিন, এই উপলক্ষে আমি এই তুফানের হার্ট আর দুটো চোখ চাই, যা নিয়ে আয়। এই বলে যখনই সে রকির কাছে যায়, রকি তার শীত নিদ্রা থেকে বের হয়ে শুরু করে দেয় উদাম কেলানো। এই হলো আমাদের সেই ছোট্ট রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া ওরফে রকি, যার শক্তির কাছে এই সবগুলো একদম দুধের শিশু। ভয় ডরহীন এক ওয়ান ম্যান আর্মি হলো এই রকি ভাই। ঝুলন্ত অবস্থা থেকে বের হয়ে এসে সে দেলোয়ারকে বলে, ছোট থেকে এই মুম্বাইয়ে ধীরে ধীরে নিজেকে লোহায় পরিণত করেছি, আর সেই লোহা পুরো মুম্বাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। দেলোয়ার বলে, কেন, মুম্বাই কি তোর বাপের নাকি? রকি জানায়, না রে, মুম্বাই তোর বাপের, আর তোর সেই বাপ হলাম আমি। এমন জ্বালাময় ডায়লগের পর রকি তার ভেলকি দেখানো শুরু করে দেয়। এক একটা সামনে আসছে আর রকি তার হাড় গোড় গড়িয়ে দিচ্ছে, কারো ঘাড় মোটকে, কাউকে ছুরি দিয়ে একের পর এক কুপিয়ে দেলোয়ারের সামনে 20 জনকে এসে খতম করে দেয়। দেলোয়ার এমন কোপানো দেখে পুরো প্যান্টে মুতে দেওয়ার মতন অবস্থায় পড়ে যায়। রকি তাকে জানায়, কিরে, এতটুকুতেই ভিজিয়ে ফেললি? ওদের তো খালি সরিষা ফুল দেখিয়েছি, এখন আমি তোকে পুরো সরিষা ক্ষেত দেখিয়ে ছাড়বো, যা ভাগ। এই শুনে দেলোয়ার প্রাণ নিয়ে ছুটে বাইরে বের হয়ে যায়, কিন্তু রকি একের পর এক গ্যাংদেরকে অমানসিকভাবে মারা শুরু করে। সবাই যেন এই রকির কাছে আসার আগে ল্যাংড়া হয়ে পড়ছে। রকি হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে পুরো গ্যাংকে দফা রফা করে দিচ্ছে। এভাবে একে একে পুরো টিমকে দেলোয়ারের সামনে মারলে ওর তো এবার জান বের হয়ে যাওয়ার জোগাড়। করো জোরে ভাইয়া ভাইয়া বলে সে মাফ চায় রকির কাছে। রকি সবগুলোকে মেরে দেলোয়ারকে এবার বলে, আরে তো সে কষায়ের দাটা কোথায় রে? এরপর দেখা যায় রকি মুম্বাইয়ের পোর্টে দেলোয়ারকে মেরে পুরো ঝুলিয়ে রেখেছে। আর এই সিন দেখে এনায়েত খলিলের যে বোটগুলো পোর্টের দিকে আসছিল তারা ভয়ের ঠেলায় পোর্টে না এসেই পালিয়ে যাওয়া শুরু করে। এই কাহিনীর পর পুরো দেশের সব ডন রকি নামের এই নতুন আতঙ্ককে এক নামে চেনা শুরু করে। রকির এমন সাহসিকতা দেখে এনায়েত খলিল সেটির সাথে সমঝোতা করে আর বলে, এখন থেকে এই পোর্টে তারা আর কোনো ব্যবসায় ভাগ বসাবে না। এদিকে সেটিকে সবাই বলা শুরু করে, তোমাকে ভয় পাওয়ার চেয়ে এখন সবাই রকিকে ভয় পায়, দেখো কোন দিন আবার তোমাকে মেরে রকি এই সিংহাসনে বসে না পড়ে। সেঠির মনে ভয় ঢুকে যায়, কিন্তু সে রকিকে শুনিয়ে তার চামচা পাঠানকে বলে, এই পাঠান, আমার বাসায় পিনকোড না থাকলেও পোস্ট চলে আসে, কারণ আমার নামটাই এমন ফেমাস। পাঠান তখন বলে, হ ভাই, সবাই কি আর আপনার মতন ফেমাস নাকি? 2-4 জন গুন্ডাকে মেরে কেউ কেউ তো নিজেকে ডন বলে পরিচয় দেয়। এই সব কথাগুলো রকি একদম মন দিয়ে শুনছিল, কিন্তু ঠিক সেই সময় এমন একজন লোক সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয়, যাকে দেখে স্বয়ং শেঠিও পুরো ভয়ে কাঁপতে থাকে। মানে সে হলো ডনদেরও ডন, আর এই ডন হলো কেজিএফ এর 5 পার্টনারের একজন অ্যান্ড্রু। তাকে দেখে সেটি নিজের ছাতি দিয়ে তাকে রিসিভ করে। হুট করে এমন সফরে সে বেশ ভরকে যায়। তবে অ্যান্ড্রু এখানে এসে রকিকে বলে, ব্যাঙ্গালোরে আমার একটা কাজ করে দিতে হবে, যদি পারিস তাহলে পুরো বোম্বে আমি তোকে দিয়ে দেব। এমন অফারের জন্যই তো রকি এতদিন ধরে নিজেকে তৈরি করছিল। সে সাথে সাথে রাজি হয়ে গেলে অ্যান্ড্রু এক তাচ্ছিল্যর হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এবার রকি সেই পাঠানের উদ্দেশ্যে বলে, এই পাঠান, 2-4 জন গুন্ডাকে মেরে আমি ডন হইনি, যাদের আমি মেরেছি সবকটা ডনই ছিল। ভাইরে ভাই, কি লেভেলের ডায়লগ একবার চিন্তা করো। এরপর দেখা যায় কাশিম চাচা, যে কিনা ছোটবেলা থেকে রকিকে নিজের ছেলের মতন দেখাভাল করেছে, সেই রকিকে বলছে, সময় এসে গেছে বোম্বে তোর হওয়ার। সেটি এখন তোর এন্টি, তবে চিন্তা করিস না, আমরা তাকে দেখে নেব, তুই যা বোম্বেকে নিজের করে নে। এই কথা শোনার পর রকি পাড়ি জমায় বেঙ্গালুরুতে তার মিশন শুরু করতে। তবে কি সেই কাজ, যা করতে পারলে রকিকে বম্বের ডন বানিয়ে দেওয়া হবে, তা একটু পরেই আমরা জানতে পারবো। রকি বেঙ্গালুরুতে পৌঁছে দেখে পুরো রাস্তা বন্ধ করে একটি মেয়ে তার বান্ধবীদের নিয়ে লাল পানি খাচ্ছে। এই মেয়েটির নাম রিনা, যে কিনা রাজেন্দ্র দেশাইয়ের একমাত্র মেয়ে। রিনার এমন লেডি কিলার লুক আর টাফ অ্যাটিটিউড দেখে প্রথম দেখায় রকি তার প্রেমে পড়ে যায় আর সরাসরি তাকে প্রেম নিবেদন করে বসে। রিনার মাথা তো পুরোই খারাপ, এক রাস্তার ছেলে হয়ে সে কিনা ডনের মেয়েকে প্রেম নিবেদন করছে। রকিকে হালকাভাবে নিয়ে তার গ্যাং দিয়ে তাকে পেটাতে চায়, কিন্তু সে কি আর জানে ডনদের পেটানো রকিকে এই ছিচকে গুন্ডারা কিছুই
ছিঁড়তে পারবে না। হয়ও তাই, ঠিক তাদের সবাইকে মাতাল অবস্থায় রকি কেলাতে থাকে আর রিনাকে নিজের করে নেওয়ার কথা বলে। এই সব শুনে রিনা রাগ করে সেখান থেকে চলে আসে আর তার আশিক কামালকে জানায় এই আগন্তুককে যেন কালকের মধ্যেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই কামালকে তো তোমরা চিনতে পারছো তাই না, যে কিনা কেজিএফ এর 5 জন পার্টনারের মধ্যে একজন ছিল। কামাল পুরো শহর তন্ন তন্ন করে খোঁজা শুরু করে সেই রকিকে খোঁজার জন্য, কিন্তু রকি তারই আস্তানে এসে ইতিমধ্যে দেখা করে এন্ড্রু আর তার ডান হাত দায়ার সাথে। সেখানে এন্ড্রু বুঝে যায় যে একমাত্র এই রকি ছাড়া আর কেউই রিনার সাথে এমন আচরণ করার সাহস পাবে না। তাই দয়াকে সে বলে যেভাবেই হোক রকিকে কামালের কাছ থেকে দূরে রাখতে হবে। পরের দিন দয়া রকিকে এই মিশনের প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। দয়া জানায় তাদের মিশন হচ্ছে একজন হাই প্রোফাইল ব্যক্তিকে খুন করা, যার নাম শুনলে পুরো এলাকার মানুষ ভয়ে কাঁপতে থাকে। আগামী সপ্তাহে ডিওয়াইএসএস পার্টির অফিসে একটি বড় অনুষ্ঠান হবে, সেখানেই ওই ব্যক্তিটি উপস্থিত থাকবে। তার সিকিউরিটি হবে আনবিলিভেবল। দেশের সব বড় বড় মন্ত্রী মিনিস্টার সেখানে উপস্থিত থাকবে। রকি তার কাছে ওই লোকের ছবি দেখতে চায়, কিন্তু দয়া বলে তার ছবি দেখার কোনো দরকার নেই। সে আসলে এই শহরের প্রতিটি প্রাণী টের পেয়ে যায়। আসলে এই ব্যক্তিটা ছিল কেজিএফ প্রধান সূর্যবর্ধনের ছেলে গাড়োরা। এই পার্টনাররা চায় গাড়োরাকে মেরে ফেলে কেজিএফ তাদের দখল করে নিতে, আর তাই তো তারা রকিকে শুটার হিসেবে হায়ার করেছে গাড়োরাকে খতম করে দেওয়ার জন্য। তবে রকি কিন্তু এই ভিতরের খবর কিছুই জানে না, আর এও জানে না যে গাড়োরা এই দেশে সবচেয়ে ভয়ঙ্কর ডনদেরও ডন। তাই সে বিষয়টাকে হালকা নিয়েই পুরো এলাকায় অ্যানালাইসিস করতে থাকে। ওদিকে এখনো রিনা রিফটিজারকে খুঁজে না পেলে কামালকে রিনা খিস্তিপাট করতে থাকে। এবার কামাল রিনাকে নিয়ে পুরো হোটেল খোঁজ চালায় রকিকে খুঁজতে। রিনা অবশেষে রকির খোঁজ পায়, কিন্তু সেখানেও রকি তাকে দেখে ইমপ্রেস হয় আর তার সাঙ্গপাঙ্গদের কেলাতে থাকে। এত লোক দিয়েও কোনো শাস্তি দিতে না পেরে রিনা সেখান থেকে রাগ করে চলে আসে, কিন্তু এখানেও রকি তাকে ড্রাইভার হিসেবে লিফট দিয়ে বাড়ি পৌঁছে দিতে চায়। যাওয়ার পথে রকি দেখতে পায় একজন মহিলা তার ছেলের খাবার পাউরুটি রাস্তায় পড়ে গিয়েছে, আর সে কিছুতেই গাড়ির জন্য সেটা কুড়িয়ে নিতে পারছে না। এই সিন দেখে রকি তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মাও একইভাবে দুঃখ কষ্টে দিয়ে তাকে মানুষ করেছিল। তাই রকি মাঝপথে তার গাড়ি ব্লক করে দেয়। এটা দেখে সবাই তাকে মারতে আসে, কিন্তু রকির হাতে গান দেখে সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এই গান দেখে রিনাও বেশ অবাক হয়, আর এবার রকি সেই মায়ের কাছে গিয়ে বলে, এই সামান্য রুটি কোড়ানোর জন্য তুমি যেভাবে কষ্ট করছো তা দেখে তোমার কষ্ট আমি বুঝতে পারছি। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারোর জন্য দাঁড়ায় না, আমাদের নিজেদেরকেই তাদের রুখে দিতে হয়। সেই মাটি আশেপাশের মানুষ দেখে ভয় পেতে থাকলে রকি তাকে বলে, এই লোকদের নিয়ে তুমি ভেবো না, কেউ তোমার চেয়ে বড় যোদ্ধা নয়, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা হলো একজন মা। আসলেই তো, মার চেয়ে বড় যোদ্ধা কি এই পৃথিবীতে হয় নাকি? পুরো মুভির মধ্যে এই ডায়লগটি ছিল সবচেয়ে হার্ট টাচিং। শুধু তোমরা কেন, এই কথাগুলো শুনে রিনাও একদম অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ সে যাকে গুন্ডা ভাবছিল আসলে সে নিপীড়িত ও সাধারণ মানুষের কাছে ছিল দেবতা, আর জালিমদের কাছে ছিল জম। ইতিমধ্যে রিনার মনেও রকির প্রতি ভালোবাসা জন্মে যায়, আর তাই সে চুপচাপ রকিকে তার বাড়িতে পৌঁছে দিতে বলে। এদিকে রকি মাঝ পথে সেই ট্রাকগুলোকে দেখতে পায়, যেই ট্রাক থেকে রকি সবসময় গোল্ড আনলোড করত। বম্বেতে রকির কাজ ছিল সোনার গাড়িগুলো আনলোড করে সেটা জাহাজে লোড করে তা বাহিরে পাঠানো। তবে রকি জানতো এই সোনা আফ্রিকা থেকে আসে। যদি তাই হয় তাহলে এই গাড়িগুলো বেঙ্গালুরুতে কি করছে? এই রহস্যের সন্ধানে সে গাড়িতে উঠে পড়ে আর গোডাউনে গিয়ে দেখে তার কাছে যে সোনা যেত এটাই সেই সোনার কোম্পানির গোডাউন। তার মানে এই স্বর্ণ আফ্রিকা থেকে নয়, এখানকার কোথা থেকেই ডিস্ট্রিবিউট হচ্ছে। এবার রকির কাজ হবে সেই স্থানের উদ্ঘাটন করা। তবে এই মুহূর্তে সে যেই মিশনে এসেছে সেটাকে আগে তাকে শেষ করতে হবে। কিন্তু হুট করে সিন 1978 সাল থেকে 81 সালে চলে যায়। এখানে দেখা যায় সেই জার্নালিস্ট আনন্দ ইনগালগির যুবক বয়সের কাহিনী। তিনি একজনের কাছে গিয়েছেন ইন্টারভিউ নিতে। সেখানে আনন্দ সেই লোকটিকে প্রশ্ন করে, আচ্ছা ডন হওয়ার আগে তো তার নাম ছিল রাজা কৃষ্ণা পাবেরিয়া, কিন্তু সে পাবেরিয়া থেকে কিভাবে রকি হলো? তখন লোকটি বলতে থাকে, রকি একদিন রেমন্ডের পোস্টারে দেখতে পায় সিন্স 1921 লেখা। এভাবে কেন লেখা হয় এটা জানতে চাইলে তার বন্ধু বলেছিল ব্র্যান্ডের নাম এভাবেই লেখা হয়। এখন ব্র্যান্ড জিনিসটা কি তা জানতে চাইলে তার বন্ধু জানায় ব্র্যান্ড হলো সেটা যার নামে আলাদাই ভ্যালু থাকে। তখন থেকে রকির মাথায় ঢুকে যায় যে তার নামকেও সে ব্র্যান্ড বানাবে।
তোমাকে একটা গল্প বলি শোনো। একদিন রকিকে দেখা যায় থানায় তাকে ধরে নিয়ে এসেছে 100 কিলো স্পিডে গাড়ি চালানো আর ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে। কিন্তু সে পুলিশকে তার নিজের নাম বলছে না, আর সেখানে সিগারেট ধরতে গেলে পুলিশ হেব্বি রেগে যায় আর তার সিগারেটটি ফেলে দেয়। ঠিক তখনই পুরো আকাশ কাঁপিয়ে সেখানে অনেকগুলো হেলিকপ্টার আর সোলজার আসে তার ড্রাইভিং লাইসেন্স নিয়ে। এই লাইসেন্সে রকি নাম দেখে পুরো থানার মানুষের ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে। তার মানে তারা রকির চেহারা না দেখলেও তার নাম ঠিকই জানে, যাকে বলা হয় ব্র্যান্ড নেম। এই গল্প শুনে দীপা বলে, স্যার আপনি তো অনেক আগের কাহিনী বলে ফেলছেন। আসলে আনন্দের ইদানিং এই ভুল রোগটা হয়েছে, যার কারণে সে সিকোয়েন্স ঠিক রাখতে পারছে না। যাই হোক, এরপর আনন্দ আবার প্রেজেন্টের কাহিনী শুরু করে দেয়। ইতিমধ্যে কামাল রকির খোঁজ পেয়ে তাকে ঘিরে ফেলে মারার জন্য, কিন্তু রিনা সেখানে রকিকে চ্যালেঞ্জ দেয় যে এই সবার সামনে যদি তুমি আমাকে ছুতে পারো তাহলে আমি তোমার। যাও দেখি তোমার মধ্যে কত হিম্মত আছে। চারিদিকে 40-50 জন গুন্ডা গান নিয়ে দাঁড়িয়ে, আর রকি এটা শুনে সেখান থেকে চলে যায়। তোমরা কি ভাবছো রকি পালিয়ে গেছে? আরে না, রকি তো গেল মেন দরজা বন্ধ করতে। তারপর সে একটা পেট্রোল ভরা ট্রাক থেকে সব পেট্রোল ওই রুমের মধ্যে ফেলে দেয় আর নিজের দেশলাই দিয়ে একটা সিগারেট ধরায়। তার মানে এখন রকিকে মারলে তার হাতে থাকা আগুনটা পেট্রোলে পড়ে যাবে আর সবাই কোনো ঝামেলা ছাড়াই মরে যাবে। তাই কেউই তাকে কিচ্ছু করতে পারে না এবং রকি রিনার কাছে চলে যায় একদম ঝামেলা ছাড়াই। কিন্তু রকি রিনাকে টাচ করে না, কারণ সে কাপুরুষের মতো নিজের মারদাঙ্গি সবাইকে দেখিয়ে বেড়ায় না। তাই রকি কামালকে উদ্দেশ্য করে বলে, যে শহরে থাকার জন্য আসে সে শহর সম্পর্কে শেখে, কিন্তু যে রাজত্ব করতে আসে সে শহরকে নিজের রুলস শেখায়। আর হ্যাঁ, ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড। ঠিক সেই সময় কেজিএফ এর আর এক পার্টনার রাজেন্দ্র দেশাই মানে রিনার বাবা সেখানে উপস্থিত হয় আর বলে, তুমি কি করতে এসেছো আর করছোটা কি? তখন রকি বলে, আমার কাজ আমি শেষ করে ফেলেছি, মিশন প্ল্যান আমার রেডি, কান খুলে আমার প্ল্যান শুনে রাখো। টার্গেট বড় রাস্তা দিয়ে নয়, ছোট রাস্তা দিয়ে ডিওয়াইএসএস পার্টিতে আসবে, সেখানে তার পুরো ফোর্স এই রাস্তায় গার্ড দেবে। এইখানে তাকে মারা সম্ভব নয়, তাকে মারতে হলে ওই পার্টির মধ্যেই মারতে হবে। এই সব শুনে অ্যান্ড্রু বলে, ওই পার্টিতে মন্ত্রীদের পর্যন্ত চেকিং হবে, সেখানে কিভাবে মারতে পারবা তুমি? রকি জানায়, ভিতরে জাস্ট একটা গানের ব্যবস্থা করে দাও, বাকি কাজ আমি সেরে নেব। এই কথা শুনে রাজেন্দ্র দেশাই বলে, চিন্তা করো না, গানের ব্যবস্থা হয়ে যাবে। প্ল্যান ফাইনাল হলে সবাই সেই পার্টিতে সময় মতন হাজির হয়ে যায়। সেখানে টাফ সিকিউরিটির পাশাপাশি সবাইকে ভালো করে চেকিং করা হচ্ছিল, কিন্তু অ্যান্ড্রু ও তার টিম এখানে একটি গানের বিভিন্ন অংশ এক একজনকে দিয়ে ভিতরে ট্রান্সফার করায় আর দায়া সবার কাছ থেকে গান নিয়ে তা অ্যাসেম্বল করতে থাকে। সব কিছু রেডি হলে সেখানে উপস্থিত হয় ছোট সরকার মানে গাড়োরা। গাড়োরাকে এখানে ডাকা হয়েছিল তার বাবার একটি মূর্তি উদ্বোধন করার জন্য। এই লোভ দেখিয়ে তাকে এখানে আনা হলেও গাড়োরা টের পেয়ে যায় যে নিজের বাবার অসুস্থতাকে কেন্দ্র করে বাকি পার্টনারদের নিয়ত খারাপ হয়ে আছে। তাই সবাইকে সে জানিয়ে দেয় যে যতদিন আমার বাবা বেঁচে আছে ততদিন আমার কোনো শত্রুকে আমি শেষ করব না। এদিকে ওই পার্টির ভিতরে সবাই ভেবেছিল খালি গেটের মধ্যেই সিকিউরিটি আছে, কিন্তু পরে দেখা যায় এখানকার বেয়ারা থেকে শুরু করে নারী নেত্রী সবাই গোপনে গান হাতে নিয়ে গাড়োরাকে প্রোটোকল দিচ্ছে। এছাড়াও গাড়োরা যখন মূর্তি উদ্বোধন করে তখন দেখা যায় তার বাপের মূর্তির বদলে সেখানে সে তার নিজের মূর্তি প্রতিস্থাপন করেছে। তার মানে বুঝতে পারলে এই গাড়োরা কি লেভেলের পাওয়ারফুল একজন ব্যক্তি। আর এই সব দেখে রকিও ভীষণ শক খেয়ে যায় যে গাড়োরা কত বড় মাপের ডন হলে এমন ভাবে রাতারাতি পুরো মূর্তি পাল্টে ফেলতে পারে। এই সব কিছু ছিল তার চিন্তারও বাইরে। এদিকে সব পার্টনাররা বুঝে ফেলে যে গাড়োরা বুঝে গেছে আমরা তাকে ডেকে এনেছিলাম এখানে খতম করার জন্য, যার ফলে এখন তাদেরই খতম হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই সবাই প্রাণ নিয়ে পালাতে চায়, কিন্তু রকি নিজের টার্গেটকে খতম করতে না পেরে প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তার হাত থেকে এই প্রথম কোনো শিকার ফসকে গেল। তাই রকি সবাইকে জানায়, ওই গাড়োরাকে যেহেতু এখানে মারতে পারলাম না, তাহলে ওকে আমি ওর বাড়িতে ঢুকেই মারবো। এমন সাহস দেখে অ্যান্ড্রু বলে, তুমি কি পাগল নাকি? তুমি জানো ও কোথায় থাকে? সেই নরকে 400 গার্ডের দেওয়া নিশ্ছিদ্র সিকিউরিটিতে ওই নারাচি দুর্গে। তাকে মারা একরকম অসম্ভব। শুধু তাই নয়, সেই নারাচি পর্যন্ত পৌঁছানোই তো কোনোভাবে সম্ভব না। কিন্তু এত কিছু শুনেও রকি বলে, যাকে মারার জন্য আমি এখানে এসেছি তাকে না মেরে আমি বাড়ি ফিরবো না, কারণ রকি সব সময় নিজের চেয়ে পাওয়ারফুল মানুষের সাথে ফাইট করতে ভালোবাসে। এই সব কথা শুনে সবাই
সবাই তার সাহস দেখে একদম থ বনে যায়। আর এরপরেই শুরু হয় রকির এল ডোরাডোতে যাত্রা। অ্যান্ড্রু রকিকে সেই কেজিএফ মানে কোলার গোল্ডফিল্ডে যাওয়ার প্ল্যান ও ওই স্থানের অর্ধেক ম্যাপ দেয়। সেই স্থানে না আছে ফোন, না আছে কমিউনিকেশনের কিছু, তাই ওখানে যা হবে তারা কেউ এখান থেকে তা জানতে পারবে না। প্ল্যান অনুসারে রকিকে প্রথমে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে সেই নাড়াচিতে যেতে হবে। এরপর সেখানে ছদ্মবেশ নিয়ে তাকে ধীরে ধীরে প্ল্যান করে গারোরা পর্যন্ত পৌঁছাতে হবে। এই প্ল্যান অনুযায়ী রকিকে প্রথমে ক্রস করতে হবে একটি গ্যাংকে যাদের প্রধানের নাম জন। তাদেরকে ক্রস করে ওই গ্রামে প্রবেশ করতে হবে আর ট্রাকে উঠে যেতে হবে নাড়াচিতে। তবে যাওয়ার আগে অ্যান্ড্রু বলে, তোমার যখন কাজ শেষ হবে তখন আমাদের একটা ধামাকাদার সিগন্যাল দিবা। এবার রকি সেই পথে পা বাড়ায়। পথে সে অ্যাটাক করে বসে হাইলি ট্রেন্ড ফোর্সদের সাথে। একটি ডার্ট বাইক নিয়ে সে হামলে পড়ে পুরো গ্রুপের মধ্যে আর অসাধারণ ফাইট করে সেখানে সবগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দেয়। সবাই খতম হয়ে গেলে রকি নিজের শিকল পরে আর পায়ে বেড় বেঁধে সেই ট্রাকে উঠে পড়ে যেটা সোজা চলে যাবে নাড়াচি নামের জাহান্নামে। এখন এই স্থানকে কেন হেল বলা হচ্ছে? কারণ এখানে জোরপূর্বক সাধারণ মানুষদেরকে নিয়ে গোল্ড মাইনিং করানো হয়। আর এই মাইনিং করানোর জন্য তাদের উপর চলে অমানসিক নির্যাতন। যখন তখন কাউকে মেরে ফেলা এদের কাছে মশা মাছি মারার মতন কাজ। তাই এখানে কেউ একবার ঢুকলে বাইরের জগৎ তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু রকি সেই জাহান্নামেই যেতে চায় এই সাম্রাজ্যকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সবার সাথে রকি সেই স্থানে পৌঁছালে দেখতে পাওয়া যায় এক নির্মম পরিবেশ। নতুন আসা মানুষেরা ভয়ে আতঙ্কে সেখানে আর্তনাদ করতে থাকে। সেখানেই আমাদের সাথে পরিচয় হয় এই নাড়াচির সেনাপতি ভানারামের সাথে। ভানারামের ইশারাতেই এই কেজিএফ গত কয়েক দশক ধরে চলে আসছে আর তার চোখ ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কেউই এখান থেকে বের হয়ে যেতে পারেনি। অন্যদিকে গারোরাকে দেখা যায় এক দল বন্দীদেরকে ভালো মতো খাবার দাবার খাইয়ে দেখাশোনা করার নির্দেশ দিতে। সেখানে তার ছোট ভাই বিরাটও উপস্থিত ছিল। বিরাট সদ্য বিদেশ থেকে এসেছে ভাইয়ের সাথে কেজিএফকে সাপোর্ট দেওয়ার জন্য। এই বন্দীদেরকে কেন এত আদর আপ্যায়ন করছে আমার ভাই? তখন গারোরার খাস লোক কুলকার্নি তাকে জানায় এরা হচ্ছে সেই বন্দী যারা গারোরাকে মারতে এসেছিল। এদেরকে ভালো করে খাওয়ানো হচ্ছে কারণ এই বছরের কালী পুজোতে পাঠা বলি না দিয়ে এদেরকে বলি দেওয়া হবে। এই কথা শুনে বিরাটও বুঝে ফেলে যে তার ভাই কি পরিমাণ একজন নির্দয় মানুষ। এদিকে রকি তার মাইনিং জীবনের অধ্যায় শুরু করে দেয়। প্রথম দিনেই সে মাইনের মধ্যে গিয়ে দেখতে পায় সেখানে সোনা মাইনিং করানো হচ্ছে। সাথে সাথে সব পরিষ্কার হয়ে যায় যে এই কেজিএফ থেকেই সোনা মাইন করে পৌঁছে যেত তার হাতে। তার মানে এটাই হলো সেই সাম্রাজ্য যেটা পাওয়ার জন্য অ্যান্ড্রু তাকে অ্যাসাইন করেছে। অন্যদিকে রকি যাদেরকে মেরে ওই গ্রামে গিয়েছিল সেখানে জন উপস্থিত হয় আর দেখে পুরো গ্যাং সেখানে মরে পড়ে আছে। এই কথা সে ভানারামকে জানালে ভানারাম চিন্তায় পড়ে যায়, কারণ সেখানে একজন মৃত্যু পথযাত্রী সোলজার বলছিল একজন লোকের কথা, কিন্তু পুরোটা বলার আগে সে অক্কা পায়। নাড়াচিতে রকি তার প্রতিটা দিন কাজের মধ্যে পার করলেও সব সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে থাকে নিজের প্ল্যানিং এর জন্য, যেমন কোন টাওয়ারে কত গার্ড আছে, কোন কোন সময় শিফট অদল বদল হয়, এখানকার মেইন কে, ইত্যাদি ইত্যাদি। কোনো সফট কর্নার না রেখে সে এই সব কাজগুলো করতে থাকে। কিন্তু একদিন একটি ঘটনা দেখে রকি বুঝতে পারে এই নাড়াচিতে কোন লেভেলের নির্মমতা চলে। এখানে একটা সাদা লাইন দেওয়া আছে যেখানে গার্ড ছাড়া যে কারোর প্রবেশ একদম নিষেধ। একদিন একটা ছোট্ট ছেলে বল খেলতে খেলতে সেখানে চলে যায় আর তাকে বাঁচাতে তার মাও সেই লাইন ক্রস করে ফেলে। ফলাফল সবার চোখের সামনে মায়ের সাথে সাথে ছোট্ট বাচ্চাটিকেও তারা গুলি করে মেরে ফেলে। মানে এক কথায় এদের কোনো দয়ামায়া বলতে কিচ্ছু নেই। এছাড়াও এই নাড়াচিতে যদি কোনো মেয়ে বাচ্চা জন্ম নেয় তাকেও জ্যান্ত কবর দেওয়া হয়। এসব শুনেও দেখে রকির মনের মধ্যে একটি সফট কর্নার জন্ম নিতে থাকে, কিন্তু সেটাকে সে এক পাশে রেখে তার টার্গেট ও মিশন নিয়ে কাজ করে যায়। কারণ আবেগ দিয়ে যদি রকি এখন কিছু করতে যায় তাহলে সে যে কাজ করতে এসেছে সেটা কোনোদিনই করতে পারবে না। সবাই মাথা নিচু করে চললেও এই নাড়াচিতে কেবল দুজনই মাথা উঁচু করে চলতো, এক গারোরা আর দুই রকি। গারোরাকে মারতে হলে রকিকে ওই সাদা লাইন পার হয়ে একটি টানেলের মধ্যে দিয়ে যেতে হবে গারোরার মহল পর্যন্ত। তারপর সেখানে তাকে হত্যা করতে হবে। কিন্তু কোন টাওয়ারের নিচে টানেল আছে সেটা জানতে হলে রকিকে এই নাড়াচির মেইনটেনেন্স রুমে গিয়ে তার ম্যাপ দেখতে হবে। তবে এই রুমে সবচেয়ে বেশি গার্ড থাকে। এই গার্ডদের ফাঁকি দিয়ে আর কোনো ঝামেলা না করে ওই রুম থেকে তথ্য আনার জন্য রকি একটি প্ল্যান করে।
সে একদিন কাজের মধ্যেই হুট করে লুকিয়ে মেইনটেনেন্স রুমের কাছে চলে আসে। ওখানে এসে দেশলাই দিয়ে একটি কাপড়ে আগুন ধরিয়ে দিলে পুরো গার্ডরা সেটা নিভাতে চলে যায়। অন্যদিকে সে একটি ট্র্যাকের জ্যাম সরিয়ে দেয় যাতে সেটা নিচে গিয়ে পড়ে। সব মিলিয়ে সে একটা হই হই রই রই কাণ্ড শুরু করে অনেক কৌশলে মেইনটেনেন্স রুমে গিয়ে পুরো নাড়াচির ম্যাপ দেখে নেয় আর জেনে যায় কোন টাওয়ার থেকে মহলের দিকে যাওয়া যাবে। কিন্তু রকির এই ঘটনা সেখানে এক লোক দেখে ফেলে। রকি কাজ শেষে ফিরে আসলে সেই লোকটি রকির পা ধরে বলে, ভাই আমার স্ত্রীর বাচ্চা হবে, আমাকে তোমার সাথে প্লিজ নিয়ে চলো। কিন্তু রকি তাকে জানায়, এই কথা যদি বাইরের কেউ জানে তাহলে তোর কলিজা আমি ছিঁড়ে নেব। ওদিকে ভানারাম গারোরার কাছে গিয়ে বলে, মেইনটেনেন্স রুমে আজ যে কাহিনী হয়েছে তার পিছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে, কারণ সেখানে কেউ এসে পুরো নাড়াচির ম্যাপ দেখে গেছে। আমার মনে হয় কেউ আপনাকে খতম করতে চায়। এটা শুনে গারোরা বলে, তাহলে ওই ব্যাচের সবাইকে ডাক দাও, কাল দেখি কে আমাকে মারতে চায়। এই বলে পরের দিন গারোরা রকিদের ব্যাচে আসে আর বলে, যে আমাকে মারতে চেয়েছি সে নিজে থেকে বের হয়ে আয়, নাহলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এটা শুনে রকি ঠিক করে ফেলে যে নিজেই ধরা দেবে। কিন্তু হুট করে সেই লোকটি দৌড়ে সেখান থেকে চলে যায় গারোরাকে মারতে, কারণ সে যদি নিজেকে কুরবানি দিয়ে দেয় তাহলে হয়তো রকি সবাইকে বাঁচাতে পারবে আর সেই সাথে তার স্ত্রী সন্তানও বেঁচে যাবে। লোকটি তরোয়াল হাতে নেবার সাথে সাথে ভানারাম তাকে গুলি করে দেয়। এটা দেখে গারোরা বলে, যেই লোক ঠিকমতো তরোয়ালই ধরতে পারে না সে কিনা আমাকে মারতে এসেছে। এই ঘটনার পর রকির মনে বিশাল এক দাগ কেটে যায়। লোকটি তাকে বাঁচিয়ে নিজেকেই শেষ করে দিয়েছে শুধুমাত্র রকির উপর ভরসা করে। তাই রকি এবার ফাইনাল স্টেপে যায় তার মিশনকে শেষ করার জন্য। কিন্তু এই নাড়াচিতে অ্যান্ড্রুর এক স্পাই ছিল যার নাম কুলকার্নি। সে অ্যান্ড্রুকে কল দিয়ে জানায়, তোমার যে ব্যক্তি গারোরাকে মারতে এসেছিল তাকে গারোরা মেরে ফেলেছে। এটা শুনে অ্যান্ড্রু ভাবে তাহলে রকি আজকে শেষ হয়ে গেছে। এই ভুল বুঝে তারা সবাই পুরোই হতাশ হয়ে পড়ে আর অন্যদিকে রিনাও একদম ভেঙে পড়ে, কারণ সে ইতিমধ্যে রকিকে মন থেকে ভালোবেসে ফেলেছে। বাইরের দুনিয়ার কাছে রকি এখন মৃত হলেও সে দিব্যি বেঁচে আছে নাড়াচিতে আর ফাইনাল প্ল্যানের অপেক্ষা করছে। ওদিকে সূর্যবর্ধনের মরণের ঘন্টা বাজতে থাকলে সব পার্টনাররা আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কারণ সূর্যবর্ধন যেদিন মরবে তার পরের দিনই গারোরা তাদেরকে মেরে ফেলবে। এরপর একদিন রকি যখন কাজ করছিল সেখানে এক অন্ধ বৃদ্ধ ধরা খেয়ে যায় রুগার কাছে। যেহেতু এখানকার আইন হলো কেউ অক্ষম হলে তাকে শেষ করে দেওয়া, তাই তারা এই বুড়ো লোকটিকে জোর করে ধরে নিয়ে যায় মরণ খেলা দেখার জন্য। রকি নিজেকে অনেক বুঝ দিতে থাকে যে আরে এই বুড়া তো বেশি দিন বাঁচবে না, ও তো এমনি মরে যাবে, একে বাঁচানোর জন্য আমার প্ল্যান থেকে সরা যাবে না। কিন্তু হুট করে তার মায়ের কথা আর ওই লোকটির সদ্য জন্ম নেওয়া মেয়েটির কথা যখনই মাথায় আসে তখন রকি সিদ্ধান্ত নেয় আজই এই নাড়াচিতে সে সব কিছুর বদলা নেবে। গোল্লায় যাক মিশন প্ল্যান, কারণ ইতিহাস প্ল্যান করে কোনোদিন তৈরি করা যায় না, ইতিহাস তৈরি হয় ছোট্ট আগুনের ঝলকা দিয়ে। আর আজকে তো নাড়াচিতে পুরো আগুনের গোলায় লেগে গেছে। তাই রকি আজ ছোট্ট হাতুড়িটি না নিয়ে বড় হাতুড়ি হাতে তুলে নেয় আর একটি গার্ডকে তা দিয়ে সজোরে মেরে পুরো আসমানে উড়িয়ে দেয়। এরপর এক এক করে রকি তার বিশাল হাতুড়ি দিয়ে বাইরে থাকা সব গার্ডদের বিদিক পেটাতে থাকে আর হাতুড়ি ভেঙে ফেলে। এখানে রকির যে লুক আর তার এই হাতুড়ি তোলা সিন পুরো মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিন। সবাই রকির আসল চেহারা দেখে একদম থ হয়ে যায় আর বুঝে ফেলে এই সেই মসিহা যে তাদের এখান থেকে উদ্ধার করার জন্য এসেছে। এবার রকি এক গরম রড নিয়ে চলে যায় ভিতরে, যেখানে ওই বুড়ো লোকটিকে তারা ধরে নিয়ে গেছে। এখানে রকি একদম নিনজা টেকনিকে আলো আঁধারের খেলায় ফেলে একে একে সবগুলোকে কিছু বুঝে ওঠার আগেই খতম করে দিতে থাকে। অনেক দিন ধরে রকি তার হাতকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু আজ সে ব্যাপক হারে সেই হাতের ব্যবহার করতে থাকে। সবগুলোকে উপরে পাঠানো হলে আর বাকি থাকে এদের লিডার রুগা। তবে রুগাকে সে এইখানে মারবে না, তাই তাকে টেনে হেঁচড়ে সবার সামনে নিয়ে যায় রকি। রুগার এমন অবস্থা দেখে সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যেও জেগে ওঠে ক্রোধের আগুন। এতদিন মাথা নিচু করে থাকলেও আজ তাদের মনে জন্ম নেয় আদম্য সাহস। রকি তার সেই ভেঙে যাওয়া হাতুড়ি আবারও জোড়া লাগায় আর সেটা দিয়েই সবার সামনে রুগার মাথায় মেরে তাকে পুরো পরপারে পাঠিয়ে দেয়। এরপর সেখানে থাকা লোকজন বলে, চিন্তা করো না, এই 27 জন গার্ডের লাশ আমরা মাটিতে পুঁতে রাখছি। কিন্তু রকি জানায়, না, পুঁতে নয়, জ্বালিয়ে দাও আর সিগন্যাল দিয়ে দাও যে আমি রেডি।
সেই মোতাবেক এই লাশগুলোকে পুড়িয়ে দিলে ভান আরাম বুঝে ফেলে বড় কোনো ধরনের ঝামেলা হয়েছে ওই মাইনের দিকে। অপরদিকে অ্যান্ড্রুকে গারোরা ছোট ভাই বিরাট জানিয়ে দেয় রকি হয়তো এখনো মারা যায়নি, সে একটা সিগন্যাল পাঠিয়েছে, ধামাকাদার সিগন্যাল। এর মানে হলো রকি রেডি গারোরাকে হত্যা করার জন্য। আসলে গারোরাকে মারার জন্য এই বিরাটই প্রথম থেকে অ্যান্ড্রুকে হেল্প করে যাচ্ছে। রকিকে যে ম্যাপ দেওয়া হয়েছিল সেটা বিরাটই অ্যান্ড্রুকে দিয়েছিল। বিরাট তার ভাই বিদ্বেষী হয়েছে তখন থেকে, যখন সে দেখেছে তার কোনো সম্মান নেই এখানে, তখন থেকে সে চাইছে ভাইকে মেরে পুরো কেজিএফ নিজের দখলে নেবে। এখন কুলকার্নি জানায় পুরো গার্ডস এখন ওই মাইনের দিকে যাচ্ছে, এদেরকে তো থামাতে হবে, নাহলে রকি ধরা পড়ে যাবে আর গারোরাকেও কেউ মারতে পারবে না। তখন বিরাট এক বিশাল মর্মান্তিক প্ল্যান করে, আর সেই প্ল্যান হলো তার বাবা সূর্যবর্ধনকে হত্যা করা। বিরাট তার বাবার কাছে গিয়ে ক্ষমা চায় আর বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। এই নিউজ পুরো মহলে ছড়িয়ে পড়লে গারোরা সহ রকিকে খুঁজতে যাওয়া সব গার্ড আবারও মহলে ফিরে আসে। পুরো দেশে নিউজ চলে যায় যে বড় সরকার মানে সূর্যবর্ধন মারা গেছে। আর পরের দিন গারোরা সূর্যবর্ধনের চিতার সামনে গিয়ে বলে আজ রাতেই কালী পূজার ব্যবস্থা করো, কারণ কাল সকাল হওয়ার আগেই আমি আমার সব শত্রুদের খতম করতে চাই। এদিকে সেদিন পুরো মাইনের কাজ অফ করে দেওয়া হয় আর সব ওয়ার্কারদের পূজার যাত্রায় অংশ নিতে বলা হয়। পুরো নারাচিতে হাই রেড অ্যালার্ট জারি করে ব্যাপক সিকিউরিটি ব্যবস্থা করা হয়, কারণ ভান আরাম শিওর যে গারোরাকে মারার জন্যই এত কিছু এখানে করা হচ্ছে। অন্যদিকে রকিও আজকে রাত হওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই যার যার অবস্থান থেকে ব্যাপক টেনশন শুরু করে দেয় যে কি হতে যাচ্ছে আজকে। একদিকে আজ যদি গারোরা না মারা যায় তাহলে কাল তাদের মরতে হবে, আর অন্যদিকে রকি কি পারবে এত সিকিউরিটির মধ্যে দিয়ে এই মহলে এসে গারোরাকে হত্যা করতে? এই সব প্রশ্ন উত্তরের মাঝেই সেখানে সন্ধ্যা ঘনিয়ে এলে রকি একটি পাথরের সাথে কপারের তার বেঁধে তা ছুঁড়ে মারে ইলেকট্রিক লাইনের উপর। এর ফলে শর্ট সার্কিট হয়ে পুরো নারাচির বিদ্যুৎ চলে যায়। সেই অন্ধকারের সুযোগে রকি সাদা লাইন পার করে চলে যায় ওই ট্যানেলে আর সোজা চলে যায় গারোরার মহলের দিকে। অন্যদিকে গারোরাও বেরিয়ে পড়ে কালী পূজা দেওয়ার জন্য, হাতে একদম সময় নেই। সবাই চিন্তিত যে রকি গারোরাকে কোন স্থানে মারবে, মহলের মধ্যে, যাত্রায় নাকি অন্য কোথাও। কিন্তু এত গার্ডের মধ্যে সে কি করেই বা তাকে হত্যা করতে পারবে? এই সব কথাবার্তার মাঝে গারোরা শুরু করে তার কালী পুজো। পুজোর শেষে এবার তার পালা বলি দেওয়ার। ওই 3 কয়েদিকে সেখানে আনা হয় বলি দেওয়ার জন্য, যাদের এতদিন ধরে গারোরা খাইয়ে মোটা তাজা করিয়েছিল। আজ এই স্থানে পাঠার জায়গায় মানুষ বলি দিয়ে গারোরা আজীবনের জন্য নারাচিকে শত্রুমুক্ত করতে চলেছে। গারোরার সামনে প্রথম কয়েদিকে হাত পা বেঁধে নিয়ে আসা হলে সে বিশাল এক তরোয়াল দিয়ে এক কোপে তার মাথা আলাদা করে ফেলে। এরপর দ্বিতীয় কয়েদির পালা, তাকেও এক কোপে বলি দিয়ে গারোরা তার তরোয়ালটি পাশেই গেঁথে রাখে। এদিকে ভান আরামের কাছে নিউজ আসে যে কালকুঠুরিতে যেই 3 কয়েদি বন্দী ছিল তাদের মধ্যে একজন সেখানেই মরে পড়ে আছে। ভান আরাম এটা শুনে চমকে যায়, আর তখনই সেই 3 নম্বর কয়েদিকে যেই না গারোরা বলি দিতে যাবে তখন সে দেখতে পায় তার সেই তরোয়াল সহ কয়েদি সেখান থেকে গায়েব হয়ে গেছে। এর মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এক ব্যক্তি আচমকায় পানির মধ্যে থেকে উদয় হয়, আর সেই তরোয়াল দিয়েই গারোরার কিছু দেখার আগেই এক কোপে তার মাথা আলাদা করে দেওয়া হয়। আর এই লোকটি অন্য কেউ ছিল না, এ ছিল নারাচিতে রাজ করতে আসা নতুন রাজা রকি। বিশ্বাস করো এই সিন যে আমি কত শতবার দেখেছি আর শিহরিত হয়েছি তাহার কোনো ইয়াত্তা নেই। এই প্রথম সিনেমা ইতিহাসে কোনো ভিলেন মুভির নায়কের চেহারা দেখার আগে তার হাতে জীবন দিয়ে দিল। ভাবা যায় রকি 20,000 সাধারণ মানুষ ও 400 গার্ডের একদম চোখের সামনেই হত্যা করে দিল ডনদের ডন, মাফিয়াদের বাপ ও এই দেশের মোস্ট পাওয়ারফুল ম্যান গারোরাকে। সাথে সাথে কুলকার্নি অ্যান্ড্রুকে ফোন দিয়ে জানায় গারোরা মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। অ্যান্ড্রু সহ সবাই এই নিউজে হাফ ছেড়ে বাঁচে আর উল্লাস করতে থাকে। অন্যদিকে এই নিউজ দুবাইয়ের এনায়েত খলিল ও আধিরার কাছেও পৌঁছে যায়। সেখানে আধিরার কথা ছিল যতদিন গারোরা বেঁচে থাকবে সে এই কেজিএফ এর দিকে চোখও তুলে তাকাবে না। এখন গারোরা নেই শুনে আধিরা ছক এঁকে ফেলে এই কেজিএফকে এবার নিজের করে নেওয়ার জন্য। কিন্তু তারা কেউই তো আর জানে না রকির পা ইতিমধ্যে কেজিএফে পড়ে গেছে। পাওয়ারফুল পিপলস কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। অ্যান্ড্রু যখন রকিকে বম্বে দেওয়ার অফার করে তখনই রকি বুঝে যায় বম্বের চেয়েও আরও পাওয়ারফুল প্লেস আছে আর তাকে সেখানে রাজ করতে হবে।
বেঙ্গালুরুতে এসে রকি যখন গারোরাকে দেখে তখনই সে বুঝে যায় এই হলো আসল পাওয়ারফুল ম্যান, যে কিনা সবচেয়ে পাওয়ারফুল প্লেসে বাস করে। তাই সেদিন রকির হাতে সুযোগ ছিল গারোরাকে মেরে দেওয়ার, কিন্তু সেখানে মেরে দিলে রকি এই পাওয়ারফুল প্লেসের ঠিকানাই কোনোদিন পেত না। তাই সেদিন রকি গারোরাকে না মেরে ইচ্ছা করেই ছেড়ে দেয় নারাজির সন্ধানে। এখন এত বড় লড়াইয়ের জন্য রকির প্রয়োজন ছিল নিজের সৈন্য, তাই সে সবার সামনে গারোরাকে মেরে সেখানকার মানুষের মনের মধ্যে ভয়কে মেরে ফেলে। তাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করার জন্য রকির প্রতি তাদের সম্মান ও দায়িত্ববোধ অনেক বেড়ে যায়। সদ্য হিম্মত আসা মানুষগুলো তাই বুক ফুলিয়ে রকিকে প্রোটেকশন দিতে শুরু করে। একদিকে ভানারামের আদেশে 400 জন গার্ড রকিকে মারতে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে হিম্মত আসা মানুষগুলো রকিকে বাঁচাতে চাইছে। কি হতে চলেছে এরপর? রকি কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবে? আর বাঁচলেই বা সে কিভাবে এত বড় স্বর্ণের সাম্রাজ্যকে রক্ষা করবে আধিরা, রামিকা সেন ও বাকি পার্টনারদের হাত থেকে? এই সব প্রশ্নের উত্তর মিলবে কেজিএফ চ্যাপ্টার 2-এ। তাই এই মাসেই সিনে রিক্যাপস বিডিতে আসতে চলছে কেজিএফ চ্যাপ্টার 2 এর এক্সপ্লেনেশন। তাই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেল অন করে রাখো নেক্সট ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে দেখার জন্য। শেষে একটা কথাই বলতে চাই, মুভির ডিরেক্টর প্রশান্ত নীল যেভাবে স্ক্রিন প্লে বা গল্পকে প্রেজেন্ট করেছে, আমার পক্ষে সেভাবে প্রেজেন্ট করা মোটেও সম্ভব হয়নি, বিকজ হি ইজ এ জিনিয়াস ডিরেক্টর। তোমরা যারা এখনও মুভিটি দেখোনি তাদের বলবো প্লিজ 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 মুভিটা একবারের জন্য না টেনে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি একবার এই মুভিটি দেখলে তুমিও এর ফ্যান হতে বাধ্য, কারণ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন সহ সব কিছুই ছিল 100-তে 100। তাই দয়া করে এমন সুন্দর মুভিটি মিস করো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।